হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টারে ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যে অনার্সের ডিএসসিসি 4 পেপার রয়েছে, এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের যে সিসি 3 পেপার রয়েছে সেই পেপারের অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সার শেয়ার করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে অ্যান্সারগুলো নোট ডাউন করে নেবে। এবারে আমি ডিএসসিসি 4 পেপারে অ্যান্সারগুলো শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে ক্যারোলিঞ্জীয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়শই এক্সামে এসে থাকে। আমি কিন্তু সাজেশনে তোমাদের এই প্রশ্নটি দিয়েছিলাম। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। খ্রিস্টীয় 8ম শতকের শেষ ভাগ থেকে 9ম শতকের মাঝামাঝি সময় পর্যন্ত পশ্চিম ইউরোপের ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যে শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলা এবং রাষ্ট্রীয় প্রশাসন এক গুরুত্বপূর্ণ পুনরুজ্জীবন বা জাগরণ ঘটে, যা ক্যারোলিঞ্জীয় নবজাগরণ নামে পরিচিত। এই নবজাগরণের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক শার্লামেন ও তার পরবর্তী শাসকরা। রোমান সাম্রাজ্যের পতনের পর পশ্চিম ইউরোপে যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেখান থেকে বের হওয়ার প্রথম উল্লেখযোগ্য প্রচেষ্টা ছিল এই নবজাগরণ। এর মূল লক্ষ্য ছিল খ্রিস্টীয় ধর্মীয় আদর্শের ভিত্তিতে রোমান ঐতিহ্য ও শিক্ষার পুনরুজ্জীবনের মাধ্যমে সাম্রাজ্যের প্রশাসন ও ধর্মীয় জীবনকে সুসংগঠিত করা। এই আন্দোলন মূলত রাজসভা ও মঠকেন্দ্রিক ছিল, তবে এর প্রভাব সুদূরপ্রসারী এবং এটি ইউরোপের ভবিষ্যতের বৌদ্ধিক ভিত্তি নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথম প্যারাটি বলে দিয়েছি, পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। শার্লামেন সাম্রাজ্যে শিক্ষার প্রসারের জন্য ব্যক্তিগত উদ্যোগ নেন এবং এটিকে তার সাম্রাজ্য পরিচালনার মূল ভিত্তি হিসাবে দেখেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সুশাসন, আইনি শৃঙ্খলা এবং সঠিক ধর্মীয় অনুশীলনের জন্য শিক্ষিত যাজক ও রাজকর্মচারী প্রয়োজন। এই উদ্দেশ্যে তিনি তার রাজধানী অ্যাকেনে একটি প্রাসাদ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা ছিল এই নবজাগরণের কেন্দ্রবিন্দু। বিভিন্ন দেশ থেকে বিদ্যানুরাগী পণ্ডিতদের এখানে আমন্ত্রণ জানানো হয়। বিশেষ করে ব্রিটিশ পণ্ডিত আলকুইন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং শিক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দেন। এই বিদ্যালয়টি শুধু অভিজাতদের জন্য ছিল না, এটি ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উভয় প্রকার জ্ঞান চর্চার এক প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হয়েছিল। নবজাগরণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল প্রাচীন পুঁথি নকল ও সংরক্ষণের ব্যাপক উদ্যোগ, কারণ শিক্ষা বিস্তারের জন্য বই ছিল অপরিহার্য। ইউরোপের বিভিন্ন মঠ ও ক্যাথেড্রালগুলোতে ক্রিপ্টোরিয়া বা পুঁথি নকল করার বিশেষ কক্ষ তৈরি করা হয়। সেখানে রোমান এবং খ্রিস্টান সাহিত্যের বহু মূল্যবান প্রাচীন পাণ্ডুলিপি নকল করা হয়, যা মধ্যযুগের অন্ধকার যুগে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। আলকুইনের নেতৃত্বে শাস্ত্রীয় ও ধর্মীয় গ্রন্থগুলির একটি প্রামাণ্য এবং ত্রুটিমুক্ত সংস্করণ তৈরি করা হয়েছিল। এই প্রচেষ্টার ফলেই প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য, দর্শন এবং বিজ্ঞানের বহু উপাদান আজও ইউরোপে বিদ্যমান এবং এটি পশ্চিমা সভ্যতার জন্য এক বিশাল অবদান। পরবর্তী প্যারা দেখো, লিখন পদ্ধতির ক্ষেত্রে এক যুগান্তকারী সংস্কার আনা হয়েছিল। এর আগে লাতিন লেখায় বিভিন্ন প্রকারের দুর্বোধ্য লিপি ব্যবহৃত হতো, ফলে দ্রুত ও নির্ভুলভাবে পাঠোদ্ধার করা ছিল কঠিন। ক্যারোলিঞ্জীয় পণ্ডিতেরা একটি নতুন স্পষ্ট ও সুপাঠ্য লিপির উদ্ভাবন করেন, যা ক্যারোলিঞ্জীয় মিনুস্কুল নামে পরিচিত। এই নতুন লিখন রীতি দ্রুত সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে এবং গ্রন্থ নকল করা অনেক সহজ ও নির্ভুল হয়ে ওঠে। আধুনিক রোমান হরফের ছোট হাতের অক্ষরগুলো মূলত এই মিনুস্কুল লিপি থেকেই এসেছে। এই লিপি জ্ঞান বিনিময়ে ও প্রশাসনিক যোগাযোগে অভূতপূর্ব গতি ও স্বচ্ছতা এনেছিল। নবজাগরণের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় জীবনকে পরিশুদ্ধ করা এবং যাজকদের শিক্ষার মান উন্নত করা। শার্লামেন গির্জার অভ্যন্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সঠিক উপাসনা পদ্ধতি চালু করতে সচেষ্ট হন। ধর্মীয় গ্রন্থ, বিশেষত বাইবেলের সঠিক পাঠ ও ব্যাখ্যা নিশ্চিত করা হয়, যাতে যাজকেরা ধর্মীয় উপদেশ সঠিকভাবে দিতে পারে। এর পাশাপাশি যাজক ও সন্ন্যাসীদের জন্য শিক্ষামূলক প্রতিষ্ঠান তৈরি করা হয়, যাতে তারা ধর্মীয় দায়িত্ব পালনে আরও সক্ষম হন।
এটি খ্রিস্ট ধর্মের আদর্শের পুনরুজ্জীবন ও ঐক্য স্থাপনে সাহায্য করে এবং সাম্রাজ্যের রাজনৈতিক ঐক্যকে ধর্মীয় ঐক্য দিতে মজবুত করে। শিক্ষা ব্যবস্থায় একটি সুসংগঠিত এবং মানসম্মত পাঠ্যক্রম চালু করা হয়। আলকুইন প্রাচীন ঐতিহ্য অনুসরণ করে শিক্ষাকে 7টি উদার কলায় বিভক্ত করেন। এই 7টি কলা ছিল ট্রিভিয়াম, ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্র, তর্কশাস্ত্র, কোয়াড্রিভিয়াম, পাটিগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা। এই পাঠ্যক্রম নবজাগরণের শিক্ষার ভিত্তি তৈরি করে এবং পরবর্তীকালে মধ্যযুগের ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রমে ভিত্তি স্থাপন করেছিল। এই সময়ে লাতিন ভাষা নানা আঞ্চলিক উপভাষার প্রভাবে বিকৃত হয়ে গিয়েছিল এবং প্রশাসনিক কাজকর্মের জটিলতা সৃষ্টি করেছিল। বিশুদ্ধ লাতিন ভাষা ব্যবহারের জন্য ক্যারলিঞ্জো পণ্ডিতেরা বিশেষ উদ্যোগ নেন। আলকুইন ও তার সহযোগীরা শাস্ত্রীয় লাতিনের ব্যাকরণ ও শব্দভাণ্ডারকে ভিত্তি করে একটি প্রামাণ্য লাতিন ভাষা তৈরি করেন, যা মধ্যযুগীয় লাতিন নামেও পরিচিত। এই প্রামাণ্য লাতিন সাম্রাজ্যের প্রশাসনিক ও ধর্মীয় কাজকর্মের এবং ইউরোপের পণ্ডিতদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি সাধারণ ভাষা হিসাবে কাজ করে, যা জ্ঞানের আদান প্রদানকে সহজ করে তোলে। নবজাগরণের প্রভাবে শিল্পকলা ও স্থাপত্যে রোমান এবং বাইজান্টাইন রীতির প্রভাব লক্ষ্য করা যায়। শার্লামেন একেনে তার বিখ্যাত প্যালেটাইন চ্যাপেল নির্মাণ করেন, যা রোমান স্থাপত্যের অনুকরণে নির্মিত। এই স্থাপত্যে প্রাচীন রোমান স্থাপত্যের উপাদান যেমন তোরণ ও স্তম্ভের ব্যবহার দেখা যায়। এছাড়া পুঁথির অলঙ্করণ, হাতির দাঁতের খোদাই কাজ এবং সোনার কাজ বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে। এই স্থাপত্য ও শিল্পরীতি পরবর্তী রোমানেস ও গথিক শিল্পের একটি ভিত্তি স্থাপন করেছিল এবং ইউরোপীয় শিল্পের ধারাবাহিকতা বজায় রাখে। এই সময় শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, লাতিন সাহিত্য এবং ইতিহাস চর্চাতেও আগ্রহ দেখা যায়। ভার্জিল, সিসেরো এবং হোরাসের মতো ধ্রুপদী লেখকদের কাজগুলি নকল করা হয়। এছাড়া রাজসভার পণ্ডিতেরা ইতিহাস এবং জীবনী রচনায় হাত দেন। শার্লামেন এর জীবনী ভিটা করলি ম্যাগনি এর রচয়িতা ঐতিহাসিক আইনহার্ডের সময়ের অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার লেখা জীবনীটি শার্লেমেনের রাজত্বকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, যা পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস রচনার পথ খুলে দেয়। শার্লেমেন জ্ঞানচর্চার মাধ্যমে সাম্রাজ্যের প্রশাসনকে আরও কার্যকরী করার চেষ্টা করেন। শিক্ষিত যাজক ও রাজকর্মচারীদের নিয়োগের মাধ্যমে তিনি কেন্দ্রীয় শাসনকে মজবুত করেন। তিনি সাম্রাজ্যে ওজন, মাপ ও মুদ্রার মানসম্মত পদ্ধতি প্রবর্তন করেন, যা অর্থনৈতিক লেনদেনকে সহজ করে। এছাড়া তিনি আইনের সংকলন তৈরি করেন, যা ক্যাপিটুলারি নামে পরিচিত। এই আইনি সংস্কার সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে রাজনৈতিক ঐক্য স্থিতিশীলতা আনতে সাহায্য করেছিল এবং উন্নত প্রশাসনিক কাঠামোর সূচনা করে। ক্যারোলিঞ্জিয় নবজাগরণ ছিল ইউরোপের প্রথম সুসংগঠিত সাংস্কৃতিক পুনরুজ্জীবন। এই আন্দোলন সরাসরি সমাজের সব স্তরে পৌঁছায়নি, তবে এটি ভবিষ্যতের বৌদ্ধিক বিকাশের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করেছিল। ঐতিহাসিক জন কন্ট্রেনি উল্লেখ করেছেন যে এই জাগরণের ফলে শিক্ষা ও সংস্কৃতিতে এক দর্শনীয় প্রভাব পড়েছিল, যদিও এর লক্ষ্য ছিল মূলত ধর্মীয় নৈতিকতা প্রতিষ্ঠা করা। এটি ভবিষ্যতে দ্বাদশ শতাব্দীর নবজাগরণ এবং তারপরেও ইতালীয় রেনেসাঁসের পথ প্রস্তুত করে, যেখানে সংরক্ষিত জ্ঞানকে ভিত্তি করে নতুন চিন্তাভাবনা উন্মেষ ঘটেছিল। এর মাধ্যমেই ইউরোপ অন্ধকার যুগ থেকে ধীরে ধীরে জ্ঞানের আলোর দিকে যাত্রা শুরু করে। ক্যারোলিঞ্জিয় নবজাগরণকে পঞ্চদশ শতকের ইতালীয় রেনেসাঁসের মতো ব্যাপক, মৌলিক ও মানবতাবাদী আন্দোলন বলা যায় না। এটি ছিল মূলত খ্রিস্ট ধর্মকেন্দ্রিক এবং রাজসভা ও যাজক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। ঐতিহাসিক হেনরি পিরেন এই পুনরুজ্জীবনের গুরুত্বকে তুচ্ছ বলে মনে করে এর ক্ষেত্রটিকে সংকীর্ণ এবং একে অধঃপতন বলেও বর্ণনা করেছিলেন। তবে এই সমালোচনার বাইরেও ক্যারোলিঞ্জিয় নবজাগরণের ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য। এই সময় প্রাচীন রোমান সাহিত্য, দর্শন, সংস্কৃতির যে বিপুল পরিমাণ জ্ঞান সম্পদকে সংরক্ষণ, নকল ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তা পরবর্তী মধ্যযুগে ইউরোপের জ্ঞানচর্চার পুনরুজ্জীবনের অপরিহার্য ভূমিকা পালন করে। এটি শুধু ধর্মীয় বা শিক্ষাগত সংস্কার ছিল না, বরং এটি পশ্চিম ইউরোপের সাংস্কৃতিক ঐক্য পরিচয়ের ভিত্তি স্থাপন সহায়ক হয়েছিল। এই জাগরণ ইউরোপকে অন্ধকার যুগ থেকে বের করে এনে জ্ঞান ও সংস্কৃতির একটি নতুন পথে চালিত করেছিল, যার ফলস্বরূপ মধ্যযুগের শেষ ভাগে ইউরোপে বুদ্ধিভিত্তিক উন্নতি সম্ভব হয়। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটা খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।